যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা পুরো বিষয়টা তারা দেখায়। হাতি নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা দায়বদ্ধতা আছে। বালি নিয়ে যারা অভিযোগ করছে সেই বিজেপি নেতাদের আরো খারাপ হবে যে বালিটা বন্ধ করে দেবে। ভাতা নিতে চাইছে না, মুখে বলছে, কিন্তু তারাই প্রথম ভাতার লাইনটা দিচ্ছে। এই দেশের লোকও তো বহু লোক বিদেশে কাজ করে, তাহলে কি বলবেন যে ভারতবর্ষের কর্মসংস্থান নেই? নির্বাচনী আবহে জঙ্গলমহল আবারও রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে জনজাতি সংরক্ষিত নয়াগ্রাম বিধানসভাটি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের জন্য একটি নিরাপদ আসন। সেখানে নির্বাচনে পরপর 3 বার জয়ী হয়ে বিধায়ক হয়েছেন দুলাল মুর্মু। শিক্ষকতার পেশা ছেড়ে রাজনীতির ময়দানে এসে বর্তমানে তিনি জয়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। তবে সময়ের সঙ্গে সমীকরণ বেশ খানিকটা বদলেছে। উন্নয়ন, কর্মসংস্থান, হাতি সংক্রান্ত নানান সমস্যা কিংবা নদী ভাঙন ইত্যাদি বাস্তব সমস্যার পাশাপাশি দলীয় সমীকরণ কিংবা সীমান্তবর্তী নানান সমস্যাও বর্তমানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আজকের পর্বে আমরা কথা বলবো 3 বারের বিধায়ক সেই দুলাল মুর্মুর সঙ্গে। জানবো বিভিন্ন বাস্তব সমস্যার কথা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। নমস্কার। নমস্কার। টিম শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে আজকের পর্বে আপনাকে স্বাগত জানাই। একটু জিজ্ঞেস করি, আপনি পরপর 3 বার নয়াগ্রামের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। এরপর নয়াগ্রামের মানুষের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কিরকম, রাজনৈতিক নাকি ব্যক্তিগত? দেখুন, নয়গ্রাম হচ্ছে আমার জন্মভূমি। অতএব নয়গ্রামের গাছপালা, মাটি, জঙ্গল, নদী, নালা সবগুলোর সঙ্গে একটা নাড়ির টান, গভীর আত্মার সম্পর্ক। তো স্বাভাবিকভাবে নয়গ্রামের মানুষের যেমন রাজনীতিক জায়গায় আমি চলে এসেছি, তেমনি নয়গ্রামের মানুষের সঙ্গে আমার একটা আন্তরিকতা, হৃদয়তার টানের জন্য তাদের সঙ্গে একটা সম্পর্কটা আলাদা তৈরি হয়েছে আগে থেকে। তাই এছাড়াও এটা নিজের জন্মভূমি, জঙ্গলমহল এবং নয়গ্রাম একটা সময় খুব পিছিয়ে পড়া এলাকা। সেই সুবাদে সেখানকার মানুষের জ্বালা যন্ত্রণা, কষ্ট কিংবা অভাব অনেকটাই নয়গ্রাম পিছিয়ে ছিল। কোথাও যেন আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছিল, নয়গ্রামের এই সব দিক থেকে পিছিয়ে থাকা। তাই সেখান থেকে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হতে হতে একটা মানুষের বৃহত্তর স্বার্থে কাজ করার জায়গার জন্য একটা রাজনীতি জায়গায় চলে আসে এবং সেখান থেকে রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং রাজনীতি এবং মানুষ সবটাই যেন একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গেছে। জেলা সভাপতি এবং বিধায়ক এই 2 দায়িত্ব একসঙ্গে সামলান কিভাবে? কাজ ছোট হোক বড় হোক সবটাই কাজ, এবং আমি জীবনে যেই কাজটাই করি অত্যন্ত নিষ্ঠার সহিত করি, হৃদ্যতার সহিত করি, আন্তরিকতার করি। আমি শিক্ষকতা করতাম, সেই শিক্ষকতার কাজেও আমি খুব আন্তরিকতার সহিত কাজ করি এবং আমাকে যে জানতে হবে এবং আমি খুবভাবেই স্টাডি করেই যাই যে যাতে বাচ্চাদেরকে ভালো করে পড়াশোনা করা, এবং যেদিন আমি ঠিকঠাক পড়াতে পারি না সেদিন কিন্তু আমার মনটা সাধারণত ভালো লাগে না। তেমনি এটাও কিন্তু যেহেতু রাজনীতিতে এসেছি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে 11 সালে টিকিট দেওয়ার পর, আমাকে এমএলএ করার পর, তারপরে রাজনীতির সাংগঠনিক সঙ্গে আরও ওতপ্রোতভাবে জড়িত হই। যার জন্য কাজ করতে করতে একটা নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করার সাথে সাথে আমি একদিকে এমএলএ হিসাবে, বিধায়ক হিসাবে একটা প্রশাসন, এলাকার উন্নয়ন সবটাই ছুটাছুটি, তেমনি এত বড় প্রশাসন থেকে বিশেষ করে
এমএলএ থেকে সব থেকে বড় দায়িত্বটা হচ্ছে জেলা সভাপতি কিংবা সংগঠক দেখানো। এটা সব থেকে বড় কঠিন কাজ। এত লোককে নিয়ে সামলানো এবং এত লোককে নিয়ে পথ চলা এটা বড় কঠিন কাজ। তাই আমি একদিকে মানুষের একটা চাহিদা, বিভিন্ন সমস্যা নিয়ে সেটাকে সমাধান করা এবং তার সাথে সাথে সংগঠনকে দেখাশোনা করা এবং সংগঠনকে ঠিকঠাক চালানো এবং সংগঠন যাতে কোথাও যাতে দুর্বল না হয় সেটাও মাথায় রেখে আমাকে দুটোই কিন্তু সমান্তরালভাবে কিন্তু গুরুত্ব এবং প্রাধান্য দিয়েই আমাকে কাজ করতে হয়, যে কোনোটাই খাটো নয়। আমাদের একদিকে আমার বিধানসভার মানুষের জন্য কাজ করা, সুবিধা সুবিধা বিভিন্ন থানা, হসপিটাল কিংবা বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন উন্নয়ন, সেগুলোকে যেমন আমাকে জোর দিতে হয়, গুরুত্ব দিতে হয়, মানুষের কথাকে শুনতে হয়, তেমনি সংগঠনটা আমাদের 8টা ব্লক, একটা টাউন, এতগুলো 59টি অঞ্চল, এখানে 18টি ওয়ার্ড, এগুলো সবটাই মানে ভালো করে লক্ষ্য নজর করে দলটাকে শক্তিশালী করা। এবং এতে সত্যি আমার দলের লোকের ভীষণ সহযোগিতা পেয়েছি, কারণ এটা তো একার কাজ তো নয়, এটা তো সমষ্টির কাজ, সবাই নিয়েই চলা। তো সবাই ভালোবেসেছে, সবাই সহযোগিতা করেছে এবং সবার ভালোবাসা পেয়েই আমি যতটা পারা দলটাকে ভালো করার চেষ্টা করেছি। তাই দুটোকে সমান গুরুত্ব দিয়ে আমি কাজ করেছি, যাতে বিধায়ক হিসেবেও যাতে ঠিকঠাক কাজ করা এবং সংগঠন কোথাও যাতে ফাঁকফোকর না হয়, সবাইকে নিয়ে সুন্দর করে চলে এবং জঙ্গলমহল সংগঠন ঠিক থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে, তৃণমূল থাকলে, এইটাই আমার বিশ্বাস যে এই জঙ্গলমহলে আর আপাতত অশান্তিটুকু হবে না, এখানে আর কেউ মানে উৎপাতটা করবে না। কারণ এই আমি যেটা দেখেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মন হৃদয়টা অনেক উদারকতা, সবাইকে নিয়ে দেখুন, সবাই যেমন সুযোগ সুবিধা পাচ্ছে, এখানে তো কেউ বাজ বিচার নেই, সিপিএমের লোক, বিজেপির লোক, কে তৃণমূল, কে ঝাড়খণ্ড, কে অন্য কোনো পার্টি, সবটাই সরকারের সুযোগ সুবিধা পাচ্ছে। তো মানুষ সুবিধা পাচ্ছে এবং আমাকে শুধু একটুখানি ভালো করে দলটাকে সামলে নিয়ে সবাইকে নিয়ে চলাইটা হচ্ছে আমার সব থেকে বড় লক্ষ্য। নয়াগ্রামের বহু এলাকায় এখনো দারিদ্র্য বা পরিকাঠামোগত ঘাটতি বা কর্মসংস্থান ইত্যাদি সংক্রান্ত নানান অভিযোগ বিরোধী শিবিরের পক্ষ থেকে শোনা যায়। এই প্রসঙ্গে কি বলবেন? বিরোধীদের এটাই স্বভাব, কারণ তারা দোষ খুঁত খুঁজে বেড়ানোটা হচ্ছে ওদের কাজ। এরা যদিও বলছে কিন্তু অন্তর দিয়ে, হৃদয় দিয়ে তারা স্বীকার করবে নয়গ্রাম অনেক উন্নয়ন হয়েছে, এটা তারা অস্বীকার করতে পারবে না, কারণ এটা বলার কথা বলতে হয়। আপনি দেখুন নয়গ্রাম 15 বছর আগে কীরকম ছিল। নয়গ্রাম বলতে গেলে প্রশাসনের কাথায় একটা পানিশমেন্ট এরিয়া বলে ছিল। এখানে কেউ যদি সরকারের সঙ্গে কোনো অফিসার, কোনো আধিকারিকের যদি মতবিরোধ হলো, তাহলে নয়গ্রামকে পাঠিয়ে দিল। কিন্তু এখন নয়গ্রামকে অনেক আধিকারিক বরং স্বাস্থ্যর জন্য, শান্তির জন্য নয়গ্রামে থাকার জন্য ইচ্ছা প্রকাশ করে। কারণ এখন যোগাযোগ থেকে, স্বাস্থ্য থেকে, রাস্তাঘাট, পানীয় জল যথেষ্ট হয়েছে। আপনারা জানেন যে জঙ্গল কন্যা সেতু মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে, যার জন্য নয়গ্রাম, খুড়িকা, বালিগাড়িয়া, ধুমসাই থেকে সরাসরি কিশিয়াড়ি, খড়গপুর, মেদিনীপুর, কলকাতা যোগাযোগ করা যাচ্ছে, বেলদা যোগাযোগ করা যাচ্ছে। তো যোগাযোগটা জঙ্গলমহলের, বিশেষ করে নয়গ্রামের রাস্তাঘাট অনেকটাই মানে পাল্টে গেছে। হয়তো কিছু কিছু জায়গায় আমরা রাস্তা করেছি, একটু ভোটের পরে মেরামত হবে, সারানো হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় একটা সময় নয়গ্রামে জঙ্গল এলাকায় ছোট ছোট খালগুলো আছে, কোনো একটা গ্রাম আছে, এমন কিছু গ্রাম আছে, সেই গ্রাম থেকে কোনো রোগীকে বের করতে হলে, নিয়ে আসতে হলে খাটিয়ায় করে না বুঝলে কিন্তু অ্যাম্বুলেন্সে কিংবা যে কোনো গাড়িতে উঠানো মুশকিল। কিন্তু এখন সেই পরিস্থিতি নেই যে কোনো রোগীকে খাটিয়ায় করে নিয়ে আসতে হবে। এখন সবটাই ক্যালভার্ট, ব্রিজ সবটাই হয়েছে, যে শুধু জঙ্গল কন্যা সেতু নয়,
বহু ছোট খালের উপর আমরা যোগাযোগ ব্যবস্থা করার জন্য আমরা ক্যালভার্ট ব্রিজ করে দিয়েছি। এছাড়া পানীয় জলের ঢালাই রাস্তা, এগুলো আমাদের ব্যাপক আমরা কাজ করেছি। আর এছাড়াও তো আপনারা জানেন যে আমার বিধানসভায় দুটি সুপার স্পেশালিস্ট হসপিটাল আছে। খুড়িকা মাথানি যে সুপার স্পেশালিস্ট হসপিটাল, নয়গ্রামের মানুষ বলতে গেলে খুব জোর 20 থেকে 30% মানুষ চিকিৎসা হয়। বাকিগুলো উড়িষ্যার 4টি ব্লক, রায়বুনিয়া ব্লক থেকে শুরু করে 4টি ব্লক উড়িষ্যায়, সেদিকে আমাদের নয়গ্রাম সুপার স্পেশালিস্ট হসপিটালে চিকিৎসা হয়। সেদিকে দাতুন, নারায়ণগড়, কেশিয়াড়ি, মোহনপুর, এগুলো থেকে চিকিৎসা হতে আসে। আমাকে অনেকে ফোন করে দেয় যে আমার এই রোগীটা এত নম্বর বেডে আছে, একটু দেখে দিন না, একটু বেটার ট্রিটমেন্টের জন্য। আমরা সেটা কাজ করে দিই সবটাই। কিন্তু তো এইভাবে দেখুন, সুপার স্পেশালিস্ট হসপিটাল খড়িকামাথানি বাইরের লোকে চিকিৎসা হচ্ছে। এদিকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিস্ট হসপিটাল, অধিকাংশ ঝাড়খণ্ডের লোক এখানে চিকিৎসা হয়। সেদিকে বহড়াগুড়া, সেদিকে ধলবুমগড়, ঘাটশিলা থেকে পর্যন্ত মানুষ গোপীবল্লভপুর সুপার স্পেশালিস্ট হসপিটালে চিকিৎসা হয়। তাহলে এইগুলো বিরোধীরা দেখতে পাচ্ছে না, এগুলো খোঁজ নেই। তো এত কাজ এত ভালো হয়েছে, সেটা কিন্তু ধন্যবাদ জানাবে না। মোটামুটি সবসময় খোঁজ ভুল এগুলোই শুধু খুঁজে বেড়াবে, এবং তারাই বা কতটা কি করেছে। হ্যাঁ, আমি লোকের দোষ ধরতে গিয়ে আমি নিজে কতটা কি মানুষের জন্য করলাম, আমি কত মানুষকে দিতে পেরেছি, সেটা কিন্তু বলে না। শুধু দোষ, শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা। তো স্বাভাবিকভাবে যারা দোষ ধরছে তারাই কন্টিনিউ জঙ্গল কন্যা সেতুতে যাতায়াত করেন, তারাই কন্টিনিউ খুড়িকামাথানি এবং গোপীবল্লভপুর সুপার স্পেশালিস্ট হবে চেক আপ করতে যায়, চিকিৎসা হতে যায়। তো এটা কিন্তু কখনো স্বীকার করে না। সব থেকে বেশি সুবিধাটা নিচ্ছে আমি দেখছি তারাই। তো এগুলো আমরা বিরোধীদের কথা আমরা গুরুত্ব দিই না। মানুষের কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে, মানুষকে পরিষেবা দেওয়া, মানুষের কাজ করা, তাতেই মানুষের জীবনযাত্রা ভালো হলে সামাজিকভাবে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে, এটা আমাদের বিশ্বাস। শিক্ষকতার পাশাপাশি আপনি বর্তমানে রাজনীতির ময়দানেও রয়েছেন। একই সঙ্গে বিরোধী শিবির থেকে প্রায় একটি অভিযোগ শোনা যায়, কর্মসংস্থানের অভাব, স্থানীয় ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। এই অভিযোগ কতটা সত্যি বলে আপনি মনে করেন? দেখুন, আমাদের সরকার আসার পরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনের বেকারত্বর যে জ্বালা কিংবা কর্মসংস্থানের যে সমস্যা, সরকার আসার সাথে সাথে প্রথমেই তিনি বেকার যুবকদের জন্য সিভিক, হোমগার্ড, পুলিশ, গ্রুপ ডি, এগুলো আমরা যথেষ্ট নিয়োগ করেছি, এবং সবটাই পদ্ধতিগতভাবেই সরকারের প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো হয়। আজকে আমরা নিশ্চিতভাবে, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যে সরকারের ভাবনার মধ্যে কোনো সেভাবে ত্রুটি নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিরোধীরা অভিযোগ করলে বিরোধীরা প্রায় আমাদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কথায় কথায় উঠে যায়। যে কোনো নিয়োগেই হাইকোর্ট, তো এইখানে একটা যে প্রসেসের যে একটা ব্রেক হচ্ছে, তাতে সেগুলো বিচারাধীন হতে 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 সময় লাগছে, এবং এটা সময় অতিক্রম করার ফলে একটা নিয়োগ একটু দেরি হচ্ছে। তাই আমরা আমাদের সরকার নিশ্চিতভাবে কর্মসংস্থানের কথা বেকার যুবক ভাইদের ভাবছেন, এবং আমরা আগামী দিনে বেকারদের যাতে কোথাও কর্মসংস্থানের অভাব না হয়, সেটা সরকার অবশ্যই আগামী দিনেও দেখবে, এবং সেটা কিভাবে কর্মসংস্থান করা হয় সেটা নিশ্চিতভাবে সরকারের সেটা তার নিজের ভাবনার মধ্যে আছে। তো এখন
নিয়োগ সংক্রান্ত সাথে সাথে যেহেতু বর্তমান পরিস্থিতির মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী ভেবেছেন যে যাতে নিয়োগ হওয়া পর্যন্ত বেকার ভাইদের জন্য কিছু অবাধ্য খরচ খরচার জন্য একটা ভাতা, বেকার ভাতার ব্যবস্থা করে দিচ্ছেন। এটা একটা দিক। এবং আমরা তো আমাদের পশ্চিমবাংলায় যেভাবে কর্মসংস্থানের বিষয়টা ভাবা হয়েছে, আমরা তো যারা বিরোধী বলছেন এই কথাটা বেশি কথা বলছেন যে ভাতা নয় চাকরি, ভালোই কথা। আমরা এখানে প্রত্যেকটি চাকরির সরকার ব্যবস্থা চেষ্টা করছে, কিন্তু তারা সেটা আটকে দিচ্ছে। আর অপরদিকে যারা ভাতা নিতে চাইছে না, মুখে বলছে, কিন্তু তারাই প্রথম ভাতার লাইনটা দিচ্ছে। আর তারাও যদি এত বেকার ভাই বোনদের প্রতি এতটা যদি দরদি হয়, কেন্দ্র থেকেও তো কিছু বেকারের সমস্যা সমাধান করা যায়। রেল, ব্যাংক, পোস্ট অফিস, অনেকগুলো তো বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ আছে। কিন্তু রেল তো এখন তো দেখছেন যেমন একটা বেসরকারি হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে মানুষকে ভুল বোঝানোর আগে আমি নিজে কতটা সেটা আন্তরিকতার সহিত মানুষের কথা ভেবেছি কিংবা বেকারদের কথা ভেবেছি। তো স্বাভাবিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বেকারের কথা এতটা কেউ ভাববে বলে আমার মনে হয় না। যারা মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্তি করছেন তাদের উচিত বেকার ভাইদের কিছু কথা ভাবা। তাই নিশ্চিতভাবে আমরা আমাদের সরকার পরবর্তীর ক্ষেত্রে এটা বেকার ভাইদের জন্য, বেকার যুবকদের জন্য নিশ্চিত কিভাবে কর্মসংস্থান হবে, কিভাবে তাদের পথ চলা আরো সুগম হবে, তার জন্য সরকার অবশ্যই ভাববে, মুখ্যমন্ত্রী অবশ্যই ভাববে, এটা আমার দৃঢ় বিশ্বাস। প্রায় অনেকে অভিযোগ করেন যে স্থানীয় পরিসরে সেরকম ভাবে কাজ নেই এবং কাজের খোঁজে ভিন রাজ্যে যুব সমাজের একাংশকে পাড়ি দিতে হচ্ছে। এ প্রসঙ্গে কি বলবেন? দেখুন, আমাদের এখানে নিশ্চিত বিভিন্ন কর্মসংস্থানের আছে, জায়গা আছে। সেই হিসেবে হয়তো কেউ কেউ যাচ্ছে, তো তেমনি অন্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে বহু লোক, বাইরের লোক তো কাজ করে। এটা অভিযোগ করে, এটা কি বিগত দিনে আর কি ছিল না যে বামফ্রন্টের আমলে কি কেউ আর বাইরে কাজ করতে যেত না? কিংবা এখনো যারা যে যে রাজ্যে মানে আমাদের বিরোধী লোকগুলো, বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আছে, সেই রাজ্যের লোকগুলো কি আমাদের পশ্চিমবাংলায় কাজ করতে আসেন না কাজ করেন? এটা অভিযোগ করার জন্য অভিযোগ করে, কারণ কার কোথায় কাজের জন্য ভালো লাগে এটা আলাদা বিষয়। তো এখানেও আমাদের কাজের জায়গা আছে, এখানেও বহু লোক তার বিভিন্নভাবে কর্মসংস্থান করি সুন্দর জীবনযাপন করছে। তো এটা বিজেপি কিংবা বিরোধীরা অভিযোগ করছে, তা এটা বরাবরই এরকম অভিযোগগুলো শোনা যায়। এগুলো বড় বিষয় নয়, ওরা বলার কথা বলছে, কারণ একটা তো ইস্যু তো করতে হবে, যার জন্য একটা ইস্যু খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। লোক যাচ্ছে, নাহলে এখানে আমাদের কর্মসংস্থান, মানুষ কাজ করার এত লোক এখানে আছে, এত লোক তার কাজের জায়গা খুঁজে পেয়ে জীবনযাপন করছেন, তো হয়তো তার ভালো লেগেছে অন্য রাজ্য গিয়ে, কিংবা কেউ না কেউ তাকে সেখানে একটা যোগাযোগ করে নিয়ে গেছে। সেটা অন্য রাজ্যে যদি কাজ করছে, অন্য জায়গায় কাজ করছে, সেটা আমাদের আপত্তি তো নেই। অন্য রাজ্যে কেন, এই দেশের লোকও তো বহু লোক বিদেশে কাজ করে, তাহলে কি বলবেন যে ভারতবর্ষের কর্মসংস্থান নেই? তাহলে এটাও তো প্রশ্ন করতে পারি যে এতগুলো আমাদের দেশের ছেলেমেয়েরা বাইরে বিভিন্ন দেশে দেশে কাজ করছে, পড়াশোনা করে, তাহলে তো আমাদেরকে বলতে হবে যে এখানকার পড়াশোনার পরিকাঠামো নেই। তো যার যেখানে কাজ করার একটা ইচ্ছা যদি থাকে, তো ভারতবর্ষে যেখানেই কাজ করতে পারে। এগুলোটা বলার কথা বলছি, এগুলো মনে হয় আমার ঠিক বলে মনে হচ্ছে।
সুবর্ণরেখা নদীর ভাঙন এবং বালি তোলার অভিযোগ বারবার উঠছে, এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখুন, সুবর্ণরেখা নদীর ভাঙন যে এই সরকার এসেই যে নদী ভাঙন হচ্ছে এমন কোনো কথা না। এটা তো যুগ যুগ ধরে নদী ভাঙন হচ্ছে। তো এই নদী ভাঙনের আগে 15 বছর আগে কেউ কখনো টু শব্দ পর্যন্ত করতো না যে আমরা নদী ভাঙন হচ্ছে, আমাদের ঘর বাড়ি রক্ষা করুন, কেউ শব্দ করতো না। একমাত্র প্রথম আমরাই আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি যে দিদি আমরা যখন নদীর ধারে যাই মানুষের বিশাল একটা আর্তনাদ, বিশাল ক্রন্দন, সেখানে তারা ঘর বাড়ি করে আছে এবং প্রত্যেক বছর তাদের জমি তাদের ঘর নদীর গর্ভে চলে যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কথা কিংবা তার বিভিন্ন সোর্সের মাধ্যমে খবরটা নিয়ে উনি অনুভব করেছিলেন যে সত্যি কথাটা অত্যন্ত বাস্তব, এবং সেই জন্য প্রথম আমাদের সরকার এসেই আমরা নদী ভাঙনের কাজে হাত দিই। এবং আমার বিধানসভায় যেহেতু আমাদের জেলাতে বিশেষ করে আমার বিধানসভায় সুবর্ণরেখা নদী এবং ঝাড়গ্রাম বিধানসভায় কংসাবতী নদী, এই দুটো নদী নদী ভাঙনের একটা বড় যন্ত্রণা। এবং নদী ভাঙন আমার বিধানসভায় আমরা যথেষ্ট কাজ করেছি, অনেকগুলো নদী ভাঙনের কাজ আমরা নদী ভাঙনের রোধের কাজ আমরা করে দিয়েছি। প্রথমত চরচিতা গ্রাম আজকে হয়তো থাকতোই না, একটা সময় তারা চরচিতার গ্রামের মানুষরা, ওদের কথাই আমি যেটা শুনেছি যে তারা NH6 জাতীয় সড়কে অবরোধ করেন, তখনকার সে সময় SDO অফিস ঘেরাও করেন, তাও কিন্তু তাদের ক্রন্দন তাদের কান্নার কথা কেউ শুনেনি। একমাত্র আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেই চরচিতা নদীকে ভাঙনকে রোধ করে দিয়েছি। আমরা কুঠিঘাট নদীর ভাঙনের কাজ করেছি, আমরা ধামাল গ্রামের, আমরা সিজুয়া ধরমপুরের নদী ভাঙন, এরকম বহু টিকাইতপুর নদী ভাঙন, এরকম বহু নদী ভাঙনের রোধ আমরা কাজ করেছি। তাও একসঙ্গে একটা নদী ভাঙনের কাজ অনেক টেকনিক্যাল বিষয় আছে, কারণ নদীর গতি প্রকৃতি তো আমি তো সেই রকম বিশেষজ্ঞ নই আর ইঞ্জিনিয়ারও নই। তো তারা যারা বুঝে তাদেরকে দিয়ে কাজ করানো, তারা ঠিকঠাক কিভাবে এটা করলে সেটা ঠিক হবে। তো সময় কিছু কিছু আরো বাকি আছে, সেটা আমরা বলেছি, অনেক জায়গায় আমাদের সব পেপারস রেডি হয়ে গেছে। তো একটা সময় লাগছে আমাদের মালঞ্চা, উপর পাতনা, নিচু পাতনা, কলমা পুকুরিয়া, জানাঘাটি, বেশ কয়েকটি জায়গা আমাদের প্রসেসের মধ্যেই আছে। এটা সময় সাপেক্ষের ব্যাপার, কারণ মানুষ জানে, কারণ মানুষও জানে যে বিগত সরকারের জনপ্রতিনিধি কিংবা নেতৃত্বদের কথা কাছে বললে কোনো শুনবে না, আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জনপ্রতিনিধি বা নেতৃত্বের কাছে বললে আজ না হলে পরশু দিন কিংবা তার পরের দিন কিংবা 1 মাস পরেও কাজ হবে। তাই মানুষ একটা বিশ্বাস এবং আস্থা রেখেছে, যার জন্য বলেন, এবং সেটা সত্যিই আমাদেরও খুব আন্তরিকতা আছে। নদী ভাঙনের কাজ আমরা নদী ভাঙনের রোধ অবশ্যই করব। মানুষ তার নিজের সেখানে যুগ যুগ ধরে তার পূর্বপুরুষ ধরে সেখানে বসবাস করছেন, সেটা রক্ষা করার জন্য আমরা ভীষণভাবে সচেষ্ট। আর যেটা আপনি বলছেন বালি নিয়ে, বালি একমাত্র আমি তো দেখছি বালিটা সব থেকে আমাদের দলের লোক কেউ কোনো, সেটা তো তার সরকারের পদ্ধতিভাবে টেন্ডার হয়, যা সিস্টেম যা পদ্ধতি সেই পদ্ধতিতে টেন্ডার হয়, তার বালি খাদান যারা মালিক সেইভাবেই ধরে। আমাদের লোক এই বালির সঙ্গে কোনো যুক্ত নেই, বরং সব থেকে এই বালির ব্যবসা রমরমা করছে বিজেপির লোকরা, বিজেপির নেতারা। দেখ, তারা বলছে তারাই লুট করছে, তারাই ভোগ করছে, আর 10টা সরকারের নামে, তৃণমূলের নামে, আমাদের নামে। এটা খুব দুর্ভাগ্যজনক মনে করি। আর তাদেরকে বলবেন তো, সরকার পক্ষ তো বলছে যে আপনারাই বেশি বালির খাদানটা চালাচ্ছেন, আপনারাই বেশি ভোগ করছেন। সেটা বললে তারা অন্তর থেকে না বললেও, মুখে না বললেও অন্তরে কিন্তু সেটা স্বীকার করবে যে সত্যিই বালির ক্ষেত্রে তারাই সব থেকে বেশি জড়িত। অতএব বালি
যদি সরকার যদি বন্ধ করে দেয়, বিজেপির নেতাদের অবস্থা আরো খারাপ হবে বললাম। আমাদের কিছু হবে না, বালি নিয়ে যারা অভিযোগ করছে সেই বিজেপির নেতাদের আরো খারাপ হবে যে বালিটা বন্ধ করে দিলে। অতএব এগুলো বলার কথা ওরা বলছে, আমরা যথেষ্ট আন্তরিকতার সহিত এবং সবটাই মানুষের স্বার্থে নদী ভাঙনের কাজটা আমরা আমাদের সরকার করছে এবং আগামী দিনেও যেগুলো বাকি থেকেছে সেগুলো কাজ করব। এবং বালি নিয়ে বিজেপির নেতাদেরকে জিজ্ঞেস করুন যে বালিতে কারা বেশি জড়িত আছে। নয়াগ্রামে একটি জ্বলন্ত সমস্যা হচ্ছে হাতি। মানুষ এবং হাতি এই সংঘাত রোধ করতে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? না, সেটা অবশ্যই মানে আমি স্বীকার করব যে হাতির সমস্যাটা নয়াগ্রামে একটা বড় ধরনেরই আছে। কারণ আমি ছোটবেলায় দেখেছি হাতি মানে কখনো দেখা যেত না। মানে এই হাতি যে কোথায় থেকে আমদানি হলো এবং যেভাবে আমাদের নয়াগ্রামে বিশেষ করে আমরা জানতাম যে হাতি এই দলমা পাহাড় এইসব পাহাড় টাহাড়ের দিকে থাকতো, হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে কি কারণে জানি না, তাদের খাদ্যের অভাবের জন্য না কি কারণে হাতিগুলো দলমা পাহাড় হোক আর যাই হোক ঝাড়খণ্ডের দিকে এসে এসে তাদের যে গতি আছে, যে তাদের যে রুট আছে, তো সেইভাবে এসে এসে শেষ পর্যন্ত সব হাতি জড়ো হয়ে যায় নয়াগ্রামে। কারণ সেটাই ওদের রুট, দলমা পাহাড় থেকে সেদিকে শালবনি হোক, গড়বেতা হোক কিংবা যত সেই রুট হোক, সেটা এসে এসে তারা নয়গ্রাম হয়ে উড়িষ্যার দিকে ঢুকে। এটা হচ্ছে হাতির একটা গতি আর কি, রুট। তো সেক্ষেত্রে যত হাতি সেখানে নয়গ্রামে একটা জঙ্গলও আছে এবং সেখানে তপোবন বলে একটা জায়গা আছে, সেখানে বেশ খাল, সেখানে গভীর জঙ্গল, সেগুলো একটা হাতির উপযোগী জায়গা এবং যার জন্য হাতি সেখানে থাকতে, কারণ আমাদের ম্যাক্সিমাম নয়গ্রাম ব্লক জঙ্গল বিস্তৃত আর এই জঙ্গলের বিভিন্ন জায়গায় আমাদের গ্রামগুলোও আছে, মানুষ বসবাস করছে, তারাও যুগ যুগ ধরে আমরা বসবাস করছি এই জঙ্গলের মধ্যে এবং পরম্পরাগতভাবে। যার জন্য এই হাতি নিয়ে আমাদের সত্যি বড় সমস্যা এবং আমরা সচেষ্ট করছি, আমাদের সরকার সচেষ্ট হয়েছে হাতি যাতে কন্ট্রোল করা যায় এবং হাতিকে যাতে ঠিকঠাক মানুষের মানে প্রাণ হানি যাতে না হয় কিংবা শস্য হানি যাতে না হয়, এগুলো সরকারের ভাবনার মধ্যেই আছে। কারণ এই বন্য বিষয়টা তো, কারণ এটা তো আমিও ঠিক বুঝে উঠতে পারি না এবং কি ওদের আইন কি বিষয় টিষয়, কারণ ওদের ফরেস্টের আইনটা যেন কি না অন্য টাইপের। এটা তো আমার মনে হয় রাজ্য এবং কেন্দ্রের দুজনই দায়বদ্ধতা আছে, কারণ এটা হাতি নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা দায়বদ্ধতা আছে এবং ওরা যৌথভাবে কিভাবে কন্ট্রোল করা উচিত এটা দুপক্ষেই আলোচনা করে একটা সমাধান করার দরকার আছে। কারণ বিশেষ করে আমরা জঙ্গলে যারা বসবাস করি, সত্যি আমিও মানে মাঝে সাঝে রাত্রে ফিরতে হয়, বহুবার হাতির মুখোমুখি হয়েছি আমি এবং রাত্রে তো মুখোমুখি হয়েছে, এমনকি দিনের বেলাও মুখোমুখি হয়েছে। যে টাইমে যে একটা যাবো, একটা হাতি দেখা মানে একটা স্বাভাবিক এত বড় একটা আতঙ্ক, একটা ভয়ও একটা লেগে যায়। তাও এখন বর্তমান হাতি দেখে দেখে আমরা অভ্যাস হয়ে গেছি, পেলেও একটু হয়তো একটু দাঁড়িয়ে কিংবা তার পাশ দিয়েও আমরা পেরিয়ে যাই, কিন্তু আমরা নাহলে একটা গাড়ি ঘোড়াতে আমরা পেরোচ্ছি কিংবা দেখতে পাচ্ছি। কিন্তু যারা মাঠে ঘাটে খাটে, যারা ভোর থেকে জমিনে যায় কিংবা তার বিভিন্ন কাজকর্মের জন্য কিংবা তার চিকিৎসা কিংবা বিভিন্ন আত্মীয় বাড়ি সন্ধ্যা হলে, এইগুলো তার সমস্যা আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় সত্যি মানুষের কারোর প্রাণহানি এটা আমরা মোটেই চাই না, কিন্তু আমার মনে হয় এটাকে কেন্দ্রের একটা দায়বদ্ধতা আছে এবং তাকেও আমাদের রাজ্যকে সহযোগিতা করা, কিভাবে হাতিকে নিয়ন্ত্রণ করা যায়। এবং বিশেষ করে হাতিগুলো যেহেতু আগে ঝাড়খণ্ড থেকে আসতে কিছুগুলো হাতি এখন নয়গ্রামে মানে স্থায়ীভাবে থেকে গেছে এবং এই হাতিগুলো একটা সময় সোজা
সেদিক থেকে এসে দলমা হোক, সেই ঝাড়খণ্ড থেকে এসেই সে বেলপাহাড়ি হোক কিংবা শালবনী গোয়ালতোড় হোক কিংবা যেদিকেই হোক, ঝাড়গ্রাম গ্রামীণ ব্লক সাঁকরাইল হয়ে নয়াগ্রামে পৌঁছানোর পরে হাতিগুলো সোজা কিন্তু উড়িষ্যায় ঢুকে যেত, উড়িষ্যায় শিমলিপাল জঙ্গলে ঢুকে যেত। কিন্তু বিষয়টা হচ্ছে সেখানে উড়িষ্যায় বিজেপি সরকার আছে, তারা এটা দায়বদ্ধতা থাকা দরকার, কারণ এটা যেহেতু সবই তো একটা জাতীয়, এটা সবই জাতীয় পশু বলতে গেলে, তো সেই হিসেবে এগুলো মানে সোজা উড়িষ্যা হয়ে শিমলিপাল হয়ে আবার নাহলে দলমা পাহাড়ে চলে যেত। তো তারা কিন্তু আমাদের বেঙ্গল বর্ডারে তারা কিন্তু ড্রেন করছে, তারা ব্যারিকেড করছে, আর হাতিগুলো উড়িষ্যায় ঢুকতে পারছে না। এবং উড়িষ্যা সরকার এমনভাবে করছে, যদিও মানে আমরা আমাদের সরকার এদিক থেকে উড়িষ্যার দিকে হাতিগুলোকে মুভমেন্ট করে দিচ্ছে, তাদেরকে উড়িষ্যায় ঢুকিয়ে দিয়ে তাদের রাস্তাটাকে সেদিকে করে দিচ্ছে, মানে সেই ক্ষেত্রে উড়িষ্যার গভর্নমেন্ট হাতিগুলোকে আটকে দিচ্ছে, যার জন্য হাতিগুলো সেদিকে একদিকে ড্রেনের বাধা আর এদিকে উড়িষ্যা গভর্নমেন্টের ফরেস্টের বাধা, যার জন্য তখন বাধ্য করে আমাদের নয়াগ্রামে থাকতে এরা বাধ্য হচ্ছে। আর তখনই এই সমস্যাটা ঘটে যাচ্ছে আমার নয়াগ্রাম ব্লকের। তখন আমরা আর নিরুপায় হই, মানুষের তো তার স্বাভাবিকভাবে তাকে তো কাজকর্মের জন্য তো তাকে তো যেতেই হবে ফরেস্টের। আমাদের তো জঙ্গলটাই তো বলতে গেলে সম্পদ, তার কাঠ আনা, তার পাতা তোলা কিংবা কার ওষুধ মানে বনজ ওষুধ সংগ্রহ করা, এগুলো তো আমরা করতে হয়। কিংবা কারোর জন্য যেতে হলে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়, কোনো তার ডাক্তার বাড়ি কিংবা স্কুল কিংবা আত্মীয় স্বজন, যার জন্য এগুলো আমাদের সমস্যা আছে। তাও আমরা আবেদন করছি যাতে আমাদের কথাটা ভেবে এই হাতিটাকে যাতে নিয়ন্ত্রণ করা হয়, হ্যাঁ, কিংবা হাতির যে যাওয়ার যে পথ সেটা যাতে না আটকানো হয়, তারা এবং স্বাভাবিকভাবে তার একদিকে খেতে খেতে তার উড়িষ্যায় ঢুকে গেলে তো, শিমলিপাল জঙ্গলে ঢুকে গেলে তো আর আপত্তি নেই। তাই সরকার হাতির প্রাণহানির ক্ষয়ক্ষতি কিংবা চাকরি দিয়ে তো একটা সমাধান তো নয়, কারণ এটা তো প্রাণহানি হবে আবার ক্ষতিপূরণ দিলাম, কিন্তু সেটা বড় নয়। কিন্তু হাতিকে একটা কন্ট্রোলে নিয়ে আসার দরকার, খুবই প্রয়োজন আছে, এবং তাদের গতিপথটা আটকানো ঠিক বলে আমার মনে হয় না। তারা যেভাবে যায় সেভাবে যাতে যাক, আশা করি তাতে কিছুটা হলেও সমস্যা যদি সমাধান হয়, এটাই আমার মনে হয় আর কি। দলের অন্দরে কিছু মতপার্থক্যের কথা শোনা যায়, সেই পরিস্থিতি কিভাবে সামাল দিচ্ছেন? দেখুন, এটা আমাদের দল একটা বড় পরিবার, তো পরিবারের মধ্যে একটা ছোট্ট পরিবারের মধ্যে টুকটাক মনোমালিন্য ঝগড়াঝাটি এগুলো তো থাকে, তারপরে আবার পরিবারটা ঠিকই চলে, সুন্দরভাবে সংসারটা চলে। তো এক্ষেত্রেও একটা দলটা একটা বড় পরিবার, তো এক্ষেত্রে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে মনোমালিন্য, রাগ মান অভিমান এগুলো থাকে। তাও মোটামুটি এগুলো তো দল থাকলে তো সবাই আমরা মান অভিমান করব, দল থাকলে তো সবাই ঝগড়া হবে, কিন্তু পার্টিটাই যদি না থাকে তাহলে মান অভিমান ঝগড়া করার কোনো রাস্তা নেই। তো তাও সবটাই বুঝে আমি সবাইকে নিয়েই যতটা পারা যায় চলা হচ্ছে, যাতে সবাই মিলে মান অভিমান থাকলেও সেগুলো ভুলে গিয়ে আবার সবাইকে দলের মধ্যে থেকেই দলটাকে শক্তিশালী করা। কারণ আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে জঙ্গলমহল মানুষের পাশে আছেন, যেভাবে জঙ্গল মহলের মানুষের ক্রন্দনটা মুছেছে, এখানকার ব্যথাটা মুছেছে, এবং এখানকার যে একটা সময় বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা সব মুছে গিয়ে আবার একটা শান্তির পরিবেশ তৈরি হয়েছে। তো সেই শান্তি, সেই স্বাভাবিক জীবন যাত্রার জন্য দলের মধ্যে টুকটাক মনোমালিন্য থাকলেও সবাইকে নিয়ে মেনে চলতে হবে, কারণ এটা তো পার্টি তো আমার ব্যক্তিগত বিষয় না, পার্টি হচ্ছেন সবাইকে নিয়েই পার্টি। দেখ, সবাইকে নিয়ে যতটা পারা যায় আমার পক্ষ থেকে সবাইকে সাথে করে সঙ্গে করে নিয়ে বৃহত্তর স্বার্থে মানুষের স্বার্থে দলটা করা। এই নির্বাচনে আপনার কাছে সবচেয়ে বড় ইস্যু কি? উন্নয়ন, সংগঠন, নাকি মানুষের প্রত্যাশা? উন্নয়ন আমি যেটা একেবারে বাস্তব দেখে অনুভব করেছি, উন্নয়ন দরকার আছে, কিন্তু রাজনীতি
ক্ষেত্রে সব থেকে বড় বিষয়টা হচ্ছে সংগঠন। কারণ উন্নয়ন তো সিপিএমও 34 বছর উন্নয়ন করেনি, তাও 34 বছর ছিল, কারণ এটা সংগঠনটাকে ঠিক রেখেছিল এবং মানুষকে সেইভাবে তারা বোঝাতে পেরেছিল। এবং বিজেপিও বহু রাজ্যে আছে এমন কোনো আহামরি উন্নয়ন করে মানুষকে বিজেপি পার্টি মিথ্যা বলে বলে কিভাবে ক্ষমতা দখল করছে কিংবা কিভাবে ক্ষমতায় আছে 12 বছর, সেটা আমরা বুঝতে পেরেছি। কারণ এমন কোনো রাজ্য দেখান যে একেবারে অনেক উন্নয়ন হয়েছে, অনেক জীবনযাত্রার মানন ঘটেছে, সেখানে গরিব বলে কিছু নেই, একেবারে বেকার বলে কিছু নেই, তাহলে বুঝবো না বিজেপি সত্যি অনেক করেছে, মানুষের জন্য দেশের জন্য অনেক করেছে। আমার পাশের রাজ্য তো উড়িষ্যা, আমার বাড়ির থেকে বেশি দূর নেই বলতে গেলে। তো সেখানে তো আজকে 2-2.5 বছর হয়েছে, সেখানে কোনো আমাদের এখানকার মতন চাকরি হয়নি, সেখানে কর্মসংস্থান হয়নি, সেখানে যা উন্নয়ন হয়েছে নবীন পটনায়কের আমলে এখন সেভাবে উন্নয়ন হয়নি। উড়িষ্যার মানুষ যদি বলছে যে তারা বলছে যে কি ভুল তারা করেছে, তারা যদি ক্ষমতায় এসে তারা বলেছিল, উড়িষ্যার লোককে বলেছিল যে উড়িষ্যাকে আমরা 1 নম্বরে নিয়ে যাব, কেন্দ্রীয় ক্ষমতায় রাজ্যীয় ক্ষমতায় চলে এলে আমরা উড়িষ্যাকে 1 নম্বরে নিয়ে যাব। আর আমরা তো দেখছি উড়িষ্যায় 1 নম্বর হতে হলে তাহলে কি ভালো পারফরমেন্স দেখাতে হবে, তাহলে সেখানে 1 নম্বর হলে তাকে তো আমার মনে হয় তাহলে তো পেট্রোলের দামটা তো 100 টাকা 110 টাকার পরিবর্তে তার 50 টাকা নিয়ে আসতে হবে, তাকে গ্যাসের দামটা তাহলে 2000 টাকার মধ্যে তাকে 500 টাকায় নিয়ে আসতে হবে, তবে তো 1 নম্বর বলা হবে। কিন্তু সেগুলো না করে মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা কথা বলিয়ে মানুষকে ভোটটা নেওয়ার পরে তারপরে মানুষ বিজেপির স্বরূপটা বুঝবে। অতএব এগুলো উন্নয়ন নিয়ে মানে সবটাই যে ভোটে জিতা যাবে, সবটাই যে চলবে সেটা নয়। এবং স্বাভাবিকভাবে এটা স্বীকার করতে হবে আমাদের সরকার মানুষের জন্য যা কাজ করেছে এটা মানুষের স্বাভাবিক একটা প্রত্যাশা তৈরি হয়েছে, যে মানুষ জানে যে এই সরকারের কাছে বললে বেশি দাবি করলে পাওয়া যেতে পারে এবং পাচ্ছেও মানুষ। সেই জন্য একটু মানুষ আমাদের সরকার আমার একটা প্রত্যাশাটা একটু বেড়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ যাতে এটা প্রত্যাশাটা থাকা আমি খারাপ বলছি না, কারণ মানুষের স্বপ্ন দেখা প্রত্যাশা দেখা এগুলো তো এটাই তো মানুষের মানে সহজাত প্রবৃত্তি, এগুলো নিয়েই তো মানুষ বেঁচে থাকে, এগুলো নিয়েই তো মানুষ বাড়তে চায়। অতএব মানুষ এগুলো থাকবে এবং আমাদের সরকার যথেষ্ট মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমাদের মুখ্যমন্ত্রী অনেকটা উদ্যোগী, কারণ এই প্রত্যাশা পূরণ হলে স্বাভাবিকভাবে একটা মানুষের জীবনযাত্রার মানায়ন ঘটবে এবং সমাজ ব্যবস্থাটা ভালো তৈরি হবে। তাই উন্নয়ন যেমন দরকার আছে, প্রত্যাশাও থাকবে স্বাভাবিক, কিন্তু মেন বিষয়টা হচ্ছে আমার কাছে সব থেকে বড় হচ্ছে সংগঠন। কিন্তু এই দিকটাও আমি মনে করি না যে আমি সিপিএমের মতন গরিবের সরকার নাম করে গরিবের সেম্পিতি পেয়ে পেয়ে আমি 34 বছর কাটিয়ে দিলাম আর এদিকে আমরা আসলে মানুষ খেতে পাচ্ছি না, এটাও আমি বিশ্বাস করি। আর অপর দিকে বিজেপিও মিথ্যা কথা, এই 15 লক্ষর কথা শোনালাম, এই 2 কোটি চাকরি ইয়ে উম, বললাম বেকার ছেলেদের জন্য, আর আবার উড়িষ্যায় গিয়ে বললাম আমি উড়িষ্যাকে 1 নম্বর করে দিব, এগুলো ঠিক নয়। এগুলো মানুষের সঙ্গে বড় ধরনের একটা প্রতারণা। তারাও তো আমাদের দেশের লোক, আমাদের দেশের মানুষ, এটা দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা মানে দেশকে পিছিয়ে দেওয়া বলে আমার মনে হয়। কর্মী সামাজিক সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে তারা আপনাদের সমর্থন করবে না এবং প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় আপনার একটি পুরনো ভিডিও পোস্ট করে আপনাকে কর্মী বিরোধী বলে অভিযোগ করা হচ্ছে, এই প্রসঙ্গে কি বলবেন? হ্যাঁ, সত্যি আমার সম্বন্ধে কর্মী বিরোধী সাজিয়ে যে সোশ্যাল মাধ্যমে পোস্ট করা হচ্ছে, সত্যি আমি এতে খুব ব্যথিত।
কারণ দেখুন, যে পরিস্থিতিতে কথাগুলো বলা হয়েছে, কারণ আমি ছোটবেলা থেকেই আমাদের বাড়ি থেকে আমার কর্মী ভাই বোনদের গ্রাম দূরত্ব নেই, কাছাকাছি। ওদের এখানে আমাদের ছোটবেলা থেকে ওদের সঙ্গে উঠা বসা, থাকা, খাওয়া দাওয়া এগুলো হয়েছে। ওদের ওদের সঙ্গে এখনো পুরোটাই আমাকে ভালোবাসে, ভালো সম্পর্ক। কেউ বলতে পারবে না যে দুলাল যে কর্মী বিরোধী কিংবা আমাদের সঙ্গে কথা বলে না কিংবা আমাদেরকে অন্যভাবে দেখে, কোনো কর্মী ভাই বোন বলতে পারবে না। কারণ আমার বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরেই বলতে গেলে ওদের গ্রাম। ওদের সঙ্গে হাটে বাজারে রাস্তায় দেখা হয়। ওদের সঙ্গে আমাদের বরাবরই ভালো সম্পর্ক এবং আত্মীয়তাও আছে, আত্মীয়তাও ওদের সঙ্গে আছে। এখন বিষয়টা হচ্ছে, আমার নামে যেটা সোশ্যাল সমাজ মাধ্যমে ছড়ানো হচ্ছে, যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা পুরো বিষয়টা তারা দেখায়নি। এটা যারা সেদিন ছিল তারা কিন্তু বাস্তব জিনিসটা জানে, আর যারা হয়তো জানে না কিংবা ভুলে গেছে, এটা বিজেপির একটা বড় ধরনের চক্রান্ত। কারণ বিজেপি তো চক্রান্তে মানে নোবেল পুরস্কার পেতে পারে, এত বড় চক্রান্তকারী মানে দুনিয়ায়, সারা বিশ্বে। কারণ এইভাবে চক্রান্ত করে ভুল বুঝে তো সারা ভারতবর্ষে তারা ক্যাপচার করার চেষ্টা করছে। এটা বিজেপির একেবারে প্ল্যান মাফিক চক্রান্ত করে আমার নামে সোশ্যাল মাধ্যমে ছড়াচ্ছে। বিষয়টা হচ্ছে আমাদের নেতা, কারণ আমি যাকে ভালোবাসি, অত্যন্ত হৃদয় দিয়ে, অন্তর দিয়ে ভালোবাসি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নবজুয়ার কর্মসূচিতে ঝাড়গ্রাম জেলায় আসেন, এবং এই ঝাড়গ্রামের উপর দিয়ে আমাদের নবজুয়ারের ক্যাম্প হয়েছিল গজাসমল রাবণ মাঠে। সেইখানে আসার সময় ঝাড়গ্রাম থেকে যাওয়ার গজাশিমুল মাঠে যাওয়ার পথে এই শালবনীতে কর্মী সমাজ বলে যারা, আজকে বলতে গেলে যে গোপীবল্লভপুর বিধানসভার যিনি প্রার্থী বিজেপির, সে সময় উনি নেতৃত্বে ছিলেন কর্মী সমাজের, তার নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি অ্যাটাক করা হয়। যাই হোক, মোটামুটি আমাদের নেতা তো কোনো ক্রমে পেরিয়ে গেলেন, কিন্তু তারপরে তার পিছনে যে কনভয় এবং তার পিছনে আমরা যারা ছিলাম, যার জন্য এতটা মানে অ্যাটাক করে, আমি তখন গাড়িটা দেখুন, একটা নতুন কেনা হয়েছে, গাড়ির প্রতি একটা মায়া আছে, নতুন গাড়ি ভেঙে টেলো করে দিল এবং আমার সামনের কাঁচটাকে ভেঙে দিল। এবং আমার সঙ্গে যখন আমাদের গাড়ি তো আটকে গেছে, আমাদের একেবারে দেবনাথ হাঁসদা, বীরভা হাঁসদা, আমার গাড়ি, এবং তার সাথে সাথে আমাদের ছেলেগুলো মোটর সাইকেলে যাচ্ছিল, তাদেরকে এমন বেধড়ক পিটলো, দেখলে মায়া হয়ে যাবে। এবং আমার নতুন গাড়িটা ভাঙার পরে, যার জন্য আমিও একটু রেগে বলে দিয়েছি যে এগুলো তো ঠিক নয়, তোমরা আন্দোলন করো বাপ, আমাদের আপত্তি নেই, আন্দোলন করার সবারই তার গণতান্ত্রিক পদ্ধতি আছে, দাবি দেওয়া থাকতে পারে। তো আন্দোলনের নাম করে, দাবির নাম করে আমাদের ছেলেগুলোকে পিটবে, আমাদের গাড়িগুলোকে ভাঙচুর করবে, এটা তো আমার মনে হয় একটা যুক্তিসঙ্গত বলে মনে হয় না। তা সেই জন্য আমি দু একটা রেগেই বলে দিচ্ছি। আগের জিনিস কি বলেছি না বলেছি সেটা বাদ দিয়ে বেছে বেছে এই কৌশল করে এটা সেট আপ করে দিয়ে একটা মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তো এটা মনে হয় আমার বরাবরই তাদের সঙ্গে এখনো সম্পর্ক ভালো। কেউ বলতে পারবে না যে দুলাল এইরকম করতে পারে, কিন্তু রাগের মাথায় বাধ্য করে হয়তো বলে দিয়েছি এত। কারণ আমি সেদিন যদি কোনো কারণে, আমার নতুন গাড়ি হয়তো বলে আমার কাঁচটা শুধু ভাঙলো, যে বড় ইটটা, যে বড় পাথরটা মেরেছিল, আমি যদি সেদিন মরেই যেতাম, তাহলে তাই সমাজের লোক কি তারা সেটা দায়বদ্ধতা নিত?
সেগুলো কেউ বিচার করছে না, তারা তাদের মতন করে ছাড়ি, মানে এটাই তো বিজেপির এইরকম করে মানুষকে শুধু একটা ভুল বুঝিয়ে ভোট লুট করা, অন্য কিছু নয়। এগুলো বাস্তব যারা সেদিন ছিল তারা জানে যে কি তারা কিভাবে করেছে। খুব মানে প্যাথেটিক যে এইভাবে একটা সমাজের নাম করে একটা হারমাতগিরি করা, একটা দুঃস্থতা করা, এগুলো আমার মনে হয় না। ঠিক আছে, তার দাবি দেওয়াটা সবার দাবি থাকতে পারে, তাকে সম্মান দেওয়া উচিত এবং সেই পদ্ধতিতে গ্রহণ হোক। হ্যাঁ, কারণ আমাদের তো সবটাই তো আমাদের সরকার এখানে যা যা সিস্টেম, সেই সিস্টেমই তো সেন্ট্রাল গভর্নমেন্টের পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তো তাদের সেখান থেকে ভুল বোঝাচ্ছে এদেরকে। হ্যাঁ, অতএব এগুলো আমি মনে করি এরা যারা সমাজ মাধ্যমে এগুলো করেছে এগুলো ঠিক নয়। এগুলো একজনকে এইভাবে খাটো করা, হ্যাঁ, এবং পুরো বিষয়টা না জেনে এইভাবে করাটা আমার মনে হয় না। তবে যেটা বলেছি আমি দুঃখ প্রকাশ করেছি, রাগের মাথায় বলে দিয়েছি আর কি করব। আপনার রাজনৈতিক এবং সাংগঠনিক অভিজ্ঞতা এত দীর্ঘ, আগামী দিনে প্রশাসনিক স্তরে যদি আরো বড় কোনো দায়িত্ব পান সেটাকে কিভাবে দেখবেন? এখন যেমন আপনার পা মাটিতে রয়েছে তখনও তেমনই থাকবে তো? দেখুন, আমাদের নেত্রী তার সত্যি এক মহীয়সী নারী। তার ভাবনা, তার চিন্তা ভাবনা অনেক দূরদৃষ্টিতা। অতএব আগামী দিনে কি দায়িত্ব পাবো না পাবো সেটা দিদির হাতে, দিদি জানে। অতএব যেই দায়িত্বটা পাই আমি বরাবরই বিশ্বাস করি দায়িত্বটা, যে কোনো দায়িত্বই ছোট হোক বড় হোক, সেটাকে নিষ্ঠার সহিত পালন করার আমার দায়িত্ব। এবং সেটা নিশ্চয় বড় দায়িত্বের বিষয়টা যখন যখন যেরকম আসবে সেইভাবে নিজেকে মানিয়ে নিয়ে চলতে হবে। এবং তাছাড়াও যেটা দায়িত্ব পেয়ে হয়তো অনেকে তার অহংকার কিংবা তার জীবনযাত্রার গতি প্রকৃতি হয়তো পাল্টে যাবে, কিন্তু সেটা নয় আমি মনে করি। কারণ এটা মানুষের কাজ। তো এই জায়গায় দায়িত্ব পেয়ে একটা অহংকার জন্মাবে, এটা আমি আমি আমার ক্ষেত্রে এটা সম্ভব হবে না। কারণ মানুষই তার দায়িত্ব দেওয়ার ক্ষমতা তাদেরই। কারণ মানুষ নিয়ে এলেই তবে তুমি বড় দায়িত্বটা পাবে, মানুষ ভালোবাসলে। তো যেখানে মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ আছে, সেই ক্ষেত্রে অবশ্যই মানুষের সঙ্গে থেকেই দায়িত্বটা পালন করা উচিত। কারণ মানুষের সঙ্গে না মিশলে মানুষের কাজের জায়গাটা ঠিকভাবে অনুধাবন করা যাবে না। অতএব একেবারে নিশ্চিত, কারণ এটা খুব বড় জায়গা, বড় দায়িত্ব, যে একটা দেশের হয়ে কাজ, মানুষের হয়ে কাজ। এবং আমার প্রত্যন্ত নয় গ্রাম হোক, জঙ্গলমহল হোক, তাদের বিভিন্ন সমস্যা একটা সময় যেটা ছিল, তো সেগুলো বড় দায়িত্ব পেলে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। এবং সেই দুঃখ, সেই অভাব, সেই মাটি, সেই শাল মহুয়া, সেই আমাদের জঙ্গল, এগুলো স্মৃতি থেকে কখনো মুছে যাবে। এবং তার টানে, তার খুবই ভালোবাসার টানে, যার জন্য জঙ্গল, নদী নালা, সেখানে আমাদের যত রুখা শুকা জায়গা, তার টানি এলাকায় ছুটে বেড়ানো, এলাকায় আরও অভাব অভিযোগ শোনা কিংবা অনুধাবন করা, এগুলো আমি খুবই চেষ্টা করি আর কি। কারণ আমাদের বহু জাতি আছে এখানে, আদিবাসী জাতি আছে বহু জঙ্গল প্রত্যন্ত এলাকায়। তাদের মানে লোধা, সবর, সাঁওতাল, আমি নিজে সাঁওতাল, মুন্ডা, ভূমিজ, এই জাতিগুলো আছে। এবং বিশেষ করে লোধা কাস্টের, এবং ওদের ওরাও আমাদের দেশের মানুষ, আদিম মানুষ। তাদের হয়ে যদি আমরা না কাজ করি, না কথা বলি, তাহলে ওদের কথাটা ভাববে কে? আমরা
শুধু আমি আমার দায়িত্ব পেলাম, জায়গা পেলাম, বড় জায়গায় মানুষ তাকে আমাকে নিয়ে গেল, তারপরে সেই সমস্ত মানুষের কথা ভুলে গেলাম, এটা খুব অন্যায়, খুব অপরাধী। তাই স্বাভাবিকভাবে আমি যেখানে দায়িত্ব পাই আর না পাই, আমার জঙ্গল মহলের মানুষের যেখানে নাড়ির টান আছে, যেখানে শাল মহুয়া গাছ, জঙ্গল আছে, খাল আছে, বিল আছে, যেখানে আমাদের দমসা মাদল ঝুমুরের আওয়াজ আছে, সেগুলোকে কখনো ভুলতে পারবো না। তো তাদের টানে আবার আমাকে সেখানে এখন দায়িত্ব আছে, কালকে আমার দায়িত্ব থাকবে না, কিন্তু সেই যে আওয়াজ, সেই যে অনুভূতি, সেই যে আন্তরিকতা, কারণ সেই আন্তরিকতা তখনও ছলনা নেই, সেখানে কোনো বিশ্বাসঘাতকতা নেই। অতএব সে যত বড়ই আমি লাট সাহেব তৈরি হই না কেন, কিন্তু তাদের সঙ্গে প্রতারণা করা যাবে না। এটা আমি ভীষণভাবে আমার সবসময় মানে নলেজে থাকে। নয়াগ্রামের উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানুষের সঙ্গে সম্পর্ক, এই তিনটি ইস্যুকে সামনে রেখেই তার বক্তব্য তুলে ধরলেন দুলাল মুর্মু। তার কথায় কাজ হয়েছে, তবে কিছু কাজ বাকি রয়েছে। সেই কাজের ধারাবাহিকতায় তিনি বজায় রাখতে চান। তবে কাজের মূল্যায়ন করবেন সাধারণ ভোটাররাই। প্রতিশ্রুতি এবং তার বাস্তবায়ন, এই সমীকরণ কতটা কার্যকরী হলো তার উত্তর মিলবে নির্বাচনী ফলাফলের পরে। টিম শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এতটা সময় দেওয়ার জন্য এবং এত কথা ভাগ করে নেওয়ার জন্য। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনার জন্য অনেক শুভকামনা রইল আমাদের তরফ থেকে। ফিরে আসবো পরের পর্বে নতুন প্রার্থীর গল্প নিয়ে। ধন্যবাদ।